ইরানের বিরুদ্ধে একাই কি পারবে ইসরায়েল? নতুন যুদ্ধের ছায়ায় জ্বলছে মধ্যপ্রাচ্য। মধ্যপ্রাচ্যের আকাশ আবারও ভারী হয়ে উঠেছে। সমর বিশারদদের আশঙ্কা যে কোনো মুহূর্তেই ফের জ্বলে উঠতে পারে ইরান ও ইসরায়েলের ভয়ঙ্কর যুদ্ধের আগুন। কিন্তু এবার প্রশ্ন একটাই, যুক্তরাষ্ট্রের ছায়া ছাড়া একা কি ইরানকে মোকাবিলা করতে পারবে ইসরায়েল? মাত্র কয়েক মাস আগের ঘটনা, ইরান ও ইসরায়েলের মধ্যকার 12 দিনের সেই যুদ্ধ এখনো তাজা দগদগে ক্ষত। জাতিসংঘের পরমাণু সংস্থা IAEA এর এক প্রতিবেদনে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে উদ্বেগ প্রকাশের পর 13 জুন ইসরায়েল বিমান হামলা চালায় তেহরানে। আর সেই আঘাতের পর মুহূর্তে ফেটে পড়ে ইরানের প্রতিশোধের আগুন। এক রাতেই আকাশ ভরে যায় শত শত ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ঝাঁকি। লক্ষ্য সরাসরি বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারি বাসভবন। ইরানের IRGC বা রিভলিউশনারি গার্ড দেখিয়ে দেয় তাদের হাতে শুধু অস্ত্র নয়, আছে অদম্য প্রতিরোধের আগুনও। যুদ্ধ এমন পর্যায়ে পৌঁছায় যে ইসরায়েলকে টিকিয়ে রাখতে 22 জুন মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি হস্তক্ষেপ করে। আমেরিকার সেন্ট্রাল কমান্ড ইরানের 3টি পারমাণবিক কেন্দ্রে বাংকার বাস্টার বোমা বর্ষণ করে। এরপর যুদ্ধ থামে, কিন্তু শীতল ছায়ের নিচে আগুন রয়ে যায় জ্বলতে। যুদ্ধ থেমে গেলেও উত্তেজনা থামেনি। বিশ্লেষকরা বলছেন এবার সমীকরণ আলাদা। ইরান এখন আগের চেয়ে অনেক বেশি প্রস্তুত। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সম্প্রতি বলেছেন, যদি আপনি যুদ্ধের জন্য প্রস্তুত থাকেন, কেউ আক্রমণ করার সাহস পাবে না। তবে প্রস্তুত থাকা মানে এই নয় যে আমরা যুদ্ধ চাই। এই বক্তব্য যেন এক অঘোষিত বার্তা। ইরান এবার রক্ষার জন্য নয়, প্রতিশোধের জন্য প্রস্তুত। অন্যদিকে ইসরায়েলের সাবেক গোয়েন্দা কর্মকর্তা ড্যানি সিট্রিনোভিচ সতর্ক করে বলেছেন, ইরান এবার প্রথমে হামলা চালাবে। তাদের সামরিক ক্ষমতা অনেকের ধারণার চেয়েও শক্তিশালী। শত্রুদের জন্য আমরা নরক তৈরি করব, ইরানের হুঁশিয়ারি। ইরানের বিপ্লবী গার্ডের জ্যেষ্ঠ কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ পাকুর ঘোষণা দিয়েছেন, আমাদের বাহিনী সম্পূর্ণ প্রস্তুত, শত্রুদের বিরুদ্ধে আমরা নরক তৈরি করব। এমন হুঁশিয়ারি শুধু শব্দ নয়, এক বাস্তব প্রতিশ্রুতি। কারণ ইরান এখন কেবল মিসাইল আর ড্রোনের উপর নির্ভর করছে না, রাশিয়ার সহায়তায় গড়ে তুলছে আকাশ থেকে আঘাত হানতে সক্ষম 48টি Su-35 মাল্টিরোল যুদ্ধ বিমান বহর। এই বিমানগুলো ইরানের হাতে এলে আকাশে আধিপত্যের পাল্লা নিঃসন্দেহে ঘুরে যাবে তেহরানের পক্ষে। ইসরায়েলের ভয়, যুক্তরাষ্ট্রের নীরবতা। তবুও ইসরায়েল থামছে না। নতুন অস্ত্র, নতুন কৌশল, যুদ্ধের প্রস্তুতিতে ব্যস্ত নেতানিয়াহু সরকার। কিন্তু যুক্তরাষ্ট্র এখন চুপ। বিশ্লেষক নাদের হাশেমি মনে করেন, নেতানিয়াহু ইরানের সঙ্গে উত্তেজনা বাড়িয়ে যুক্তরাষ্ট্রকে আবারও যুদ্ধে টেনে নিতে চায়। কিন্তু ওয়াশিংটন জানে, ইরান এখন আগের ইরান নয়। যে ইরান নিষেধাজ্ঞা ভেঙে নিজেকে গড়েছে আগুনের মধ্যে, যে ইরান ড্রোন দিয়ে তেল ট্যাঙ্কার থামিয়েছে আর আকাশে ফেলে দিয়েছে মার্কিন ড্রোন, সেই ইরানকে দমন করা মানে এক দানবকে ঘুম থেকে জাগানো। যদি আবার যুদ্ধ শুরু হয়, তবে কি যুক্তরাষ্ট্র পাশে থাকবে, নাকি ইসরায়েলকে একাই লড়তে হবে ইরানের মতো এক জাগ্রত শক্তির বিরুদ্ধে? তেহরানের আকাশে রকেটের রেখা যখন আবার উঠবে, তখন বোঝা যাবে ইতিহাসের কোনো অধ্যায় পুনরায় লেখা হচ্ছে। কেন তবুও আমেরিকা ইরানকে ভয় পায়? পর্দার আড়ালে বড় কারণগুলো। ইরান সামরিকভাবে শক্তিশালী হয়েও কেন বিশ্ববাজারের এক সুপার পাওয়ার যুক্তরাষ্ট্র তার বিরুদ্ধে সরাসরি তৎপর হতে চায় না, সেটাই আজকের বড় প্রশ্ন। ইরান শুধু একটি দেশ নয়, এটি একটি জটিল শক্তি। কেবল মিসাইল বা ড্রোন নয়, ইরান তার ভেতরেই এক পুরো জালের মতো নেটওয়ার্ক গড়ে তুলেছে, এবং সেই জাল ছেঁকে দিলে বিশ্বজুড়ে স্রোত বদলে যেতে পারে। ইরানের শক্তি। IRGC, ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কোর, কেবল সামরিক বাহিনী নয়, তারা গোয়েন্দা, সাইবার যুদ্ধ, বিদেশি অপারেশন, ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নির্মাণ সবকিছু করে। তাদের কাছে আত্মঘাতী ড্রোনের ঝাঁক আছে, যা বড় বড় স্থানে আঘাত দিতে পারে। ইরান পারস্য উপসাগরের কাঁধে বসে আছে। হরমুজ প্রণালী আটকে দিলেই বিশ্বের প্রায় 20% তেল রপ্তানির পথ বন্ধ হয়ে যেতে পারে। অর্থাৎ ইরানের একটি সিদ্ধান্ত জ্বালানি বাজারে এমন কোলাহল তুলতে পারে যে গোটা বিশ্বে দামের ঢেউয়ের সৃষ্টি হবে। পারমাণবিক ছায়া। ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে দীর্ঘদিনের সন্দেহ আর উদ্বেগ যুক্তরাষ্ট্রকে তাড়া করে বেড়ায়। যদি ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে সক্ষম হয়ে যায়, তাহলে নকশা বদলে যাবে। মধ্যপ্রাচ্যে অস্তিত্বগত ঝুঁকি বাড়বে। ইসরায়েল ও আমেরিকার মিলিত ঘাঁটিগুলো সরাসরি লক্ষ্যবস্তু হতে পারে। এই সম্ভাব্যতা আমেরিকার জন্য এক ভয়ানক বাস্তবতা, এবং তাই তারা সরাসরি মিলিয়ে নেওয়ার আগে ভাবছে। ইরান শুধু নিজের মাটিতেই শত নয়, তারা প্রতিবেশী দেশগুলোতে শক্তি ছড়িয়ে দিয়েছে। ইয়েমেনের হুথি, লেবাননের হিজবুল্লাহ, ফিলিস্তিনের প্রতিরোধী সংগঠনগুলো, এই জোটগুলো ইরানের কৌশলগত বহর। তারা সশস্ত্র গোষ্ঠীগুলোকে অর্থ, প্রশিক্ষণ ও অস্ত্র দিয়ে মিডিয়ায় এবং বাস্তবে যুক্ত রাখে। এই নেটওয়ার্ক কেবল সামরিক প্রতিরোধী করে না, তারা অর্থনৈতিক চাপও সৃষ্টি করে।
কৌশলগত বন্ধুত্ব। আরেকটি বড় কারণ ইরানের কূটনৈতিক সম্পর্ক। রাশিয়া ও চীন সহ অনেক শক্তির সঙ্গে ইরান কৌশলগত সম্পর্ক গড়ে তুলেছে। লেনদেন চলেছে প্রযুক্তি ও যুদ্ধ বিমান সরবরাহের ধাঁচে। ফলে যদি আমেরিকা একপাশ থেকে বড় ধাক্কা দেয়, তাহলে ইরান পৃষ্ঠপোষকদের কাছে তাকিয়ে যাবে এবং সংকট বহুগুণ জটিল হয়ে উঠবে। আসলে ভয়টা কেবল যুদ্ধরত সামরিক ক্ষমতা নয়, ইরানের ক্ষমতা হলো অর্থনৈতিক ও কূটনৈতিক প্রতিক্রিয়া চালানোর ক্ষমতা। হরমুজ সিল করলে তেলের বাজার ভেঙে যাবে, প্রতিবেশী গোষ্ঠীগুলো সংকট তৈরি করবে এবং রাশিয়া চীন মিললে আমেরিকার একতরফা পদক্ষেপ ভেস্তে যাবে। এই মিলিত জবাব দিয়েই ইরানকে সরাসরি মোকাবিলা করা যতটা কঠিন, তার চেয়েও বেশি বিপজ্জনক। অর্থাৎ কূটনীতিতে সামরিক উপাদানে ইরান এখন একটি বহুমাত্রিক প্রতিপক্ষ। আমেরিকার কাছে তাই ফাঁকা হামলা নয়, আগে ভাবতে হবে, পরে চালাতে হবে। এখন প্রশ্ন রয়ে গেছে, কথায় কি শান্তি নাকি নতুন সংঘাত? ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি নিশ্চিত করেছেন, যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের চাপের মুখে ইরান তাদের পরমাণু সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধ করবে না। সেই সঙ্গে তিনি জানিয়েছেন, নিজেদের ক্ষেপণাস্ত্র তৈরির প্রকল্প নিয়েও যুক্তরাষ্ট্র কিংবা তার কোনো মিত্রের সঙ্গে আলোচনা করার ইচ্ছে কিংবা পরিকল্পনা তেহরানের নেই। ওয়াশিংটনের আকাশে এখন এক অদ্ভুত নিস্তব্ধতা। বাইরের দিক থেকে সব ঠিকঠাক মনে হলেও ভিতরে ভিতরে নড়ে উঠেছে আমেরিকার সামরিক শক্তির মেরুদণ্ড, বিমান বাহিনী। একটি আনক্লাসিফাইড রিপোর্ট প্রকাশ করেছে এক চমকপ্রদ সত্য। ব্রেকিং ডিফেন্সের বিশ্লেষণ অনুযায়ী বিশ্বের তথাকথিত সবচেয়ে আধুনিক বিমান বাহিনী এখন ভুগছে প্রায় ৩০০ যুদ্ধ বিমানের মারাত্মক ঘাটতিতে। আকাশ দখলের যুদ্ধে নামা যুক্তরাষ্ট্রের হাতে যথেষ্ট যুদ্ধ বিমানই নেই। এক বিশাল ঘাটতি যা ভয় জাগাচ্ছে পেন্টাগনে। রিপোর্টে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসনের ইন্দো প্যাসিফিক প্রতিরক্ষা কৌশল অনুযায়ী বিশ্বজুড়ে সামরিক দায়িত্ব পালনের জন্য USAF এর প্রয়োজন অন্তত ১৫৫৮টি যুদ্ধ বিমান, কিন্তু ২০২৬ সালের পরিকল্পনা অনুযায়ী তাদের হাতে থাকবে মাত্র ১২৭১টি, মানে প্রায় ৩০০ বিমান কম। এই ঘাটতি এখন আমেরিকার আকাশ প্রভুত্বকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে। বিমান বাহিনীর কর্মকর্তারা বলছেন, আগামী দশকে শত শত নতুন যুদ্ধপ্রস্তুত বিমান যুক্ত করতে হবে বহরে। ২০৩০ সালের মধ্যে অন্তত ১৩৬৯টি যুদ্ধ বিমান বানানোর পরিকল্পনা রয়েছে, কিন্তু বিশেষজ্ঞদের মতে সীমিত তহবিল, ধীর উৎপাদনী শিল্প ও প্রযুক্তি আপগ্রেডের চাহিদা এই লক্ষ্য পূরণে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। বোয়িং আর লকহিডের ধীরগতির কারখানা রিপোর্ট বলছে, ভবিষ্যতের মার্কিন বিমান বাহিনীর দুই স্তম্ভ হবে F-15EX ও F-35A লাইটনিং, কিন্তু উৎপাদনের গল্পটা যেন এক শ্বাসরুদ্ধ প্রতীক্ষা। বোয়িং প্রতি বছর মাত্র ২ ডজন F-15EX তৈরি করতে পারবে ২০২৭ সালের মধ্যে। সে হার কিছুটা বাড়িয়ে ৩৬টি পর্যন্ত নেওয়া সম্ভব হলেও বর্তমান পরিকল্পনায় ১২৯টি বিমান তৈরির কথা থাকলেও ২০৩০ সালের মধ্যে পাওয়া যাবে মাত্র ১২৬টি, তাও ৯ মাস পিছিয়ে। অন্যদিকে লকহিড মার্টিন ২০৩০ সালের মধ্যে প্রতি বছর ১০০টি F-35A তৈরি করার লক্ষ্য নিয়েছে। এই বিমানগুলোকে বলা হয় USAF এর যুদ্ধ বহরের ভিত্তি, কিন্তু আরও উৎপাদনের জন্য প্রয়োজন অতিরিক্ত অর্থ, নতুন স্থাপনা আর প্রযুক্তিগত উন্নয়ন, যা সবই সময় সাপেক্ষ। আকাশে দৌড় কিন্তু রানওয়েতে জট। মার্কিন বিমান বাহিনীর এক কর্মকর্তা বলেন, আমরা আধুনিকীকরণের পথে এগোচ্ছি। পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান তৈরি হচ্ছে, কিন্তু সময় লাগছে। বোয়িং দাবি করছে তারা উৎপাদন বাড়াচ্ছে। লকহিড মার্টিন বলছে, F-35 বিশ্বের সবচেয়ে উন্নত যুদ্ধ বিমান। এটি নিশ্চিত করবে যে আমেরিকা ও তার মিত্ররা যে কোনো হুমকির আগে থাকবে। কিন্তু এই আত্মবিশ্বাসী ভাষার আড়ালে স্পষ্ট উদ্বেগ। চীনকে এখন আমেরিকার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে ঘোষণা করা হয়েছে। তাইওয়ান ইস্যুতে সম্ভাব্য সংঘাতের আশঙ্কা ক্রমেই বাড়ছে। পেন্টাগন ইতিমধ্যেই ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়ানোর নির্দেশ দিয়েছে, সম্ভাব্য এক বড় যুদ্ধের প্রস্তুতি হিসেবে। প্রশ্নের মুখে আকাশের সম্রাট। তাহলে প্রশ্ন একটাই, যে দেশকে পৃথিবীর আকাশের অজেয় সম্রাট বলা হয়, সেই দেশ কি সত্যিই যুদ্ধের জন্য প্রস্তুত? যদি আজ সংঘাত শুরু হয়, যদি চীনের আকাশে আগুন জ্বলে ওঠে, আমেরিকার হাতে কি যথেষ্ট বিমান থাকবে উড্ডয়নের জন্য? এই প্রশ্নের উত্তরই এখন ওয়াশিংটনের নিস্তব্ধ করিডরে ঘুরে বেড়াচ্ছে, এক গভীর উদ্বেগের মতো, যেন আকাশের বুকেও এখন ভেসে আছে অনিশ্চয়তার ছায়া। রাশিয়ার সঙ্গে উত্তেজনার আগুন যেন যথেষ্ট ছিল না, ঠিক সেই সময়েই যেন এক মুঠো ঘি ঢেলে দিল যুক্তরাষ্ট্র। পেন্টাগন আমেরিকার প্রতিরক্ষা দপ্তর হোয়াইট হাউসকে দিয়েছে সবুজ সংকেত। ইউক্রেনকে দেওয়া হবে দূরপাল্লার টমাহক মিসাইল।
হ্যাঁ, সেই মিসাইল যা শত্রুর হৃদয়ে ঢুকে বিস্ফোরণ ঘটায় 1000 মাইল দূর থেকে। এখন শুধু বাকি একশোই, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমোদন। তার স্বাক্ষর পড়লেই এই বিধ্বংসী অস্ত্র পৌঁছে যাবে ভলোদিমির জেলেনস্কির হাতে। কিন্তু প্রশ্ন একটাই, এই সিদ্ধান্ত ইউক্রেনের রক্ষা কবচ হবে নাকি আত্মঘাতী আগুন? যুদ্ধের জ্বলন্ত দাবানল। রাশিয়ার অভ্যন্তরে আঘাত হানতে বহুদিন ধরেই আমেরিকার কাছে টমাহক মিসাইল চেয়ে আসছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। তিনি ট্রাম্পের দরজায় দরজায় ঘুরেছেন, দাবি করেছেন, আমাদের টমাহক দিন, আমরা যুদ্ধ জিতব। কিন্তু সম্প্রতি দৃশ্যপট ছিল অন্যরকম। পুতিন ও ট্রাম্প যুদ্ধ বন্ধে বৈঠকের ব্যাপারে একমত হওয়ার পরদিনই ট্রাম্প জেলেনস্কিকে ফিরিয়ে দেন খালি হাতে। বলেছিলেন, এখন নয়, ইউক্রেনকে টমাহক মিসাইল দেওয়ার সময় আসেনি। সবকিছু পাল্টে গেল কয়েকদিনের মধ্যে। যুদ্ধবিরতির সম্ভাবনা মিলিয়ে যাওয়ার পর হোয়াইট হাউসকে সায় দিল পেন্টাগন। এ যেন শান্তির মঞ্চে হঠাৎ বোমা ফাটার মতো। টমাহক যুদ্ধের মোড় ঘোরাবে না, পুতিনের কড়া বার্তা। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইতিমধ্যেই হুঁশিয়ারি দিয়েছেন, এই মিসাইল যুদ্ধের চিত্র পাল্টাতে পারবে না। ফোন আলাপে তিনি ট্রাম্পকে সতর্ক করে বলেছেন, এই টমাহক মিসাইল মস্কোর মতো শহরেও আঘাত হানতে পারে, কিন্তু এতে রাশিয়া কাঁপবে না, কাঁপবে কেবল কূটনীতি। রাশিয়ার দৃষ্টিতে এটি কেবল এক সামরিক সিদ্ধান্ত নয়, বরং সম্পর্কের ধ্বংসের প্রথম শলাকা। টমাহকের ভয়ঙ্কর বাস্তবতা। আমেরিকার তৈরি এই মিসাইল ভূমি ও সাগর উভয় স্থান থেকেই নিক্ষেপ করা যায়। একবার আকাশে উঠলে এটি 1600 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে পারে। শব্দের চেয়েও দ্রুতগতির এই অস্ত্রকে অনেক সামরিক বিশ্লেষক বলেন আকাশের শিকারী। তবুও ইউক্রেনের হাতে গেলে এটা কতটা কার্যকর হবে তা নিয়ে দ্বিধায় ওয়াশিংটন। কারণ ইউক্রেন ইতিমধ্যেই আমেরিকার দেয়া ফিনিক্স, জুন, হারপুন আর ATACMS মিসাইল ব্যবহার করছে, কিন্তু তাতে রাশিয়ার প্রতিরক্ষা ভেদ করা যায়নি। ইউরোপের উদ্বেগ, ট্রাম্পের নীরবতা। পেন্টাগনের সিদ্ধান্তে খুশি ইউক্রেনের ইউরোপীয় মিত্ররা। তারা মনে করছে আমেরিকার আর অজুহাত দেখানোর সুযোগ নেই। তবুও অনেকেই ভয় পাচ্ছেন, যদি ইউক্রেন এই মিসাইল দিয়ে রাশিয়ার মাটিতে হামলা চালায়, তবে সেটি হবে আত্মঘাতী পদক্ষেপ। কারণ রাশিয়া যে কেবল সতর্ক করছে না, তার অস্ত্রাগারও প্রস্তুত। টমাহক ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের তৈরি দীর্ঘপাল্লার ক্রুজ মিসাইল, যা যুদ্ধজাহাজ বা সাবমেরিন থেকে ছোড়া হয়। নৌবাহিনীর ব্যবহৃত এই ক্ষেপণাস্ত্র ভূপৃষ্ঠে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে অত্যন্ত নিখুঁতভাবে আঘাত হানতে পারে। নিচু উচ্চতায় ওড়ে বলে এটি রাডারে ধরা পড়ে না। এটি আছে উন্নত জিপিএস ও নেভিগেশন ব্যবস্থা, ফলে ত্রুটির সীমা মাত্র 10 মিটার। টমাহক প্রথম ব্যবহার করা হয় 1991 সালের উপসাগরীয় যুদ্ধে। এরপর সিরিয়া সহ একাধিক অভিযানে এটি ব্যবহৃত হয়েছে। ইরানে হামলায় এই টমাহক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে যুক্তরাষ্ট্র। প্রতিটি টমাহকের দৈর্ঘ্য প্রায় 18 ফুট, ওজন 3000 পাউন্ডের বেশি এবং দাম প্রায় $20 লাখ। এতে 1000 পাউন্ড ওজনের বিস্ফোরক বসানো থাকে। ধ্বংস করো, আমরা আরো শক্তিশালী হয়ে ফিরব। ট্রাম্প বিবির হুঙ্কারের মুখে ইরানের ভয়ঙ্কর শপথ। তীব্র উত্তেজনা। পারস্য উপসাগর থেকে ওয়াশিংটন পর্যন্ত চাপা বিদ্যুৎ তরঙ্গ। গত জুনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমন্বিত বিমান হামলায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংসের পরেও ইরান মাথা নোয়ায়নি। উল্টো তারা যেন এক নতুন সংকল্পে জ্বলে উঠেছে। ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান পারমাণবিক সংস্থার কার্যালয় পরিদর্শনে গিয়ে এক রূঢ় ও রোমহর্ষক ঘোষণা দিয়েছেন। তার কথায় ছিল ভয়াল এক বার্তা, যা ট্রাম্প প্রশাসনের যুদ্ধদেহী মনোভাবের মুখে তেহরানের অটল শক্তির প্রমাণ। আমাদের ভবন ধ্বংস করে আমাদের থামানো যাবে না, আমরা পুনর্নির্মাণ করব এবং আরও শক্তির সাথে। পেজিশকিয়ানের এই বক্তব্য মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এক নতুন মোড় এনেছে। পারমাণবিক জ্ঞান, যা ধ্বংস করা যায় না। প্রেসিডেন্ট পেজিশকিয়ানের প্রথম অস্ত্র কেবল নির্মাণ নয়, বরং ইরানের বিজ্ঞানীদের মস্তিষ্ক ও জ্ঞান। তিনি দৃঢ়ভাবে বলেছেন, জ্ঞান আমাদের বিজ্ঞানীদের উপর নির্ভর করে। ভবন এবং কারখানা ধ্বংস করে আমরা পিছিয়ে থাকব না, আমরা পুনর্নির্মাণ করব এবং আমরা ধ্বংসপ্রাপ্ত স্থানগুলিকে আগের চেয়ে আরও শক্তিশালী করে গড়ে তুলব। এই ঘোষণা স্পষ্ট করে দেয়, ইউরেনিয়াম সমৃদ্ধকরণের যন্ত্রাংশ হয়তো ধ্বংস হয়েছে, কিন্তু যে প্রযুক্তিগত দক্ষতা ইরানের বিজ্ঞানীরা অর্জন করেছেন তা ধ্বংস করা অসম্ভব। ইরান বলছে, কিছু পারমাণবিক পদার্থ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকে, প্রযুক্তি অক্ষত থাকে। এটাই হলো ইরানের আসল শক্তি, যা কোনো বোমার আঘাতে নিঃশেষ হবে না। ট্রাম্পের ধ্বংস হুঙ্কারের জবাব। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের পাশে দাঁড়িয়ে ক্রমাগত হুমকি দিয়ে যাচ্ছেন।
তার হুঁশিয়ারি ছিল পুনর্নির্মাণের যে কোনো প্রচেষ্টা নতুন আক্রমণের আমন্ত্রণ জানাবে এবং তেহরানের যে কোনো নতুন পারমাণবিক কার্যকলাপ ধ্বংস করা হবে। ট্রাম্পের মতে ওবামা আমলের পরমাণু চুক্তি ছিল ইসরায়েল এবং সকলের জন্য একটি বিপর্যয়। তিনি দাবি করেছেন, আমি আপনাকে বলছি তারা একটি চুক্তি করতে চায়, আমি চুক্তি করি, আমি এতে ভালো, আমি সবসময় এতে ভালো ছিলাম। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সরাসরি এই ধারণাকে চ্যালেঞ্জ করেছেন। তার বক্তব্য আরও কঠোর। মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের যে কোনো চাপ সত্ত্বেও ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করবে না। যুদ্ধের মাধ্যমে যা অর্জন করা যায় না তা রাজনৈতিক উপায়ে অর্জন করা যায় না। আরাকচি স্পষ্ট করে দিয়েছেন, ইরান পরোক্ষ আলোচনার জন্য প্রস্তুত, তবে তা ওয়াশিংটনের অগ্রহণযোগ্য পূর্ব শর্ত ছাড়া। তিনি হুঁশিয়ার করে বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি আলোচনার জন্য নয়। যদি কেউ তাদের অস্ত্রের উপর হাত দেয় তবে এটা বোকামি হবে। রোমহর্ষক মোড়, যুদ্ধের শেষ কোথায়? 12 দিনের আঞ্চলিক সংঘাত এবং নিষেধাজ্ঞা আরোপের পরেও ইরান তার অবস্থান থেকে এক চুলও সরেনি, বরং ধ্বংসস্তূপ থেকে নতুন করে উঠে আসার এই ঘোষণা মধ্যপ্রাচ্যে এক ভয়াবহ অচল অবস্থার সৃষ্টি করেছে। প্রেসিডেন্ট পেজেশকিয়ান জোর দিয়ে বলেছেন, ইরানের পারমাণবিক কাজ স্বাস্থ্য ও শক্তির চাহিদার উপর কেন্দ্রীভূত, অস্ত্রের উপর নয়। কিন্তু যে কোনো বিদেশি আক্রমণের দ্বারা তারা ভীত হবে না। ট্রাম্প যেখানে সামরিক শক্তি দিয়ে ইরানের পারমাণবিক স্বপ্নকে ধ্বংস করার কথা বলছেন, সেখানে ইরান প্রযুক্তিগত জ্ঞান ও জাতীয় সংকল্পকে ঢাল বানিয়ে বৃহত্তর শক্তির সাথে পুনর্নির্মাণের শপথ নিচ্ছে। গাজা যেন আবারও আগুনের রেখা, নতুন ষড়যন্ত্রের গন্ধ, আর সেই গন্ধ এখন ছড়িয়ে পড়েছে আঙ্কারার বাতাসে। তুরস্কের রাজধানী আঙ্কারায় এক এক টেবিলে মুখোমুখি মুসলিম বিশ্বের রাঘব বোয়ালরা। সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা হাজির হচ্ছেন। তাদের নেতৃত্বে আছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। এজেন্ডা একটাই, গাজা। কিন্তু প্রশ্ন জাগছে, এ কি শুধুই বৈঠক, নাকি ইসরায়েলকে ঘিরে গোপন কোনো পরিকল্পনা? গাজার আগুনে মুসলিম ঐক্য, যুদ্ধবিরতির পরও থেমে নেই ইসরায়েল। 10 অক্টোবরের ট্রুসের পর থেকে ইসরায়েলের হামলায় নিহত হয়েছে অন্তত 200-র বেশি ফিলিস্তিনি। গাজার আকাশে ধোঁয়া, মাটিতে ছাই, তবু সেই ছাই থেকে যেন নতুন কণ্ঠ উঠে আসছে, যথেষ্ট হয়েছে। ফিদান বৈঠকে গাজার জন্য নতুন ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাবেন। তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সূত্র জানিয়েছে, ফিলিস্তিনিদের দ্বারা গাজার নিরাপত্তা ও প্রশাসন নিশ্চিত করার বিষয়টি থাকবে আলোচনার কেন্দ্রে। তিনি সতর্ক করবেন, ইসরায়েল যুদ্ধবিরতি ভাঙার অজুহাত তৈরি করছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানাবেন, এবার দৃঢ় অবস্থান নিন। সৌদি আরবের ছায়ায় নতুন কৌশল। এই বৈঠকে সৌদি আরবের উপস্থিতি অনেক অর্থবহ। রিয়াদ এখন শুধু তেলের সাম্রাজ্য নয়, মুসলিম বিশ্বের রাজনৈতিক ভারসাম্যের কেন্দ্রবিন্দু। তারা ইঙ্গিত দিচ্ছে, ইসরায়েল যদি গাজায় আগুন জ্বালায় তবে তার জবাব একা তুরস্ক নয়, পুরো মুসলিম বিশ্ব দেবে। সৌদি আরবের কূটনৈতিক শক্তি, কাতারের আর্থিক সমর্থন আর তুরস্কের সামরিক প্রভাব, এই 3 মেরু মিলছে এক বিন্দুতে। এ যেন নিঃশব্দে তৈরি হচ্ছে এক নতুন গাজা ফ্রন্ট, যেখানে ইসরায়েলকে একা ঘিরে ফেলতে পারে ইসলামী শক্তিগুলো। ইসরায়েল তুরস্ক সম্পর্ক ভেঙে চুরমার। এই বৈঠকের পেছনে জমে থাকা ক্ষোভের ইতিহাসও আছে। গাজা যুদ্ধের সময় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান প্রকাশ্যে ইসরায়েলকে আক্রমণ করেছেন। তিনি এমনকি নেতানিয়াহুকে তুলনা করেছেন এডলফ হিটলারের সাথে, যে তুলনা আন্তর্জাতিক কূটনীতিতে বজ্রপাতের মতো নেমেছিল। ফিদান বলছেন, গাজায় মানবিক সহায়তা যথেষ্ট নয়, ইসরায়েল তার দায়িত্ব পালন করছে না। একই সঙ্গে তিনি প্রস্তাব দিচ্ছেন একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী গঠনের, যেখানে মুসলিম দেশগুলোর সেনারা থাকতে পারে। কিন্তু ইসরায়েল ইতিমধ্যেই তুর্কি সেনার উপস্থিতি অস্বীকার করেছে। তবুও এই বৈঠক যেন এক নতুন যুদ্ধ কৌশলের ইঙ্গিত। যদি ইসরায়েল না শোনে, তাহলে মুসলিম দুনিয়া এবার নিজের পথ বেছে নেবে। শেষ পরিণতি কোথায়? শনিবারের ইসরায়েলি হামলায় আবারও নিহত হয়েছে অন্তত 5 জন ফিলিস্তিনি। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ বলছে 10 অক্টোবর থেকে প্রাণ গেছে 226 জনের। ইসরায়েল বলছে হামাস যুদ্ধবিরতি ভেঙেছে, কিন্তু আঙ্কারার টেবিলে যারা বসছেন তারা বলছেন অন্য কথা। যুদ্ধ নয়, শান্তি চাই, কিন্তু শান্তির নামে দমন নয়। গাজার মাটি আবারও ইতিহাসের মোড়ে দাঁড়িয়ে। তুরস্কের বৈঠক কি ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম বিশ্বের নতুন অধ্যায় লিখবে, নাকি এ কেবল ঝড়ের আগের নীরবতা? বিশ্ব অপেক্ষায় গাজার পরবর্তী অধ্যায়ের।
ইসরায়েলকে ধ্বংসের হুঁশিয়ারি, প্রস্তুত ইয়েমেনের হুথিরা। একটি যুদ্ধবিধ্বস্ত দেশ, যারা একসময় নিজেরাই আন্তর্জাতিক জোটের হামলার শিকার ছিল, তারাই এখন মধ্যপ্রাচ্যের সবচেয়ে প্রভাবশালী সামরিক শক্তি ইসরায়েলের বিরুদ্ধে ইতিহাস ও ভবিষ্যৎ ধ্বংস করে দেওয়ার মতো চরম হুঁশিয়ারি দিচ্ছে। ইয়েমেনের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী আনসারুল্লাহ ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে সরাসরি যুদ্ধের প্রস্তুতি নিয়ে বিশ্বকে চমকে দিয়েছে। তাদের এই প্রস্তুতি এখন শুধু হুমকি নয়, লোহিত সাগরের বুকে এক রোমহর্ষক বাস্তব। হুথিদের কঠিন বার্তা, মোক্ষম জবাবের প্রস্তুতি। আল মাসিরা টিভির এক প্রতিবেদন অনুসারে হুথি গোষ্ঠীর রাজনৈতিক ব্যুরোর সদস্য মোহাম্মদ আল ফারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইসরায়েল ও তার পশ্চিমা সহযোগীরা যে হুমকি দিচ্ছে তা তাদের আকাঙ্ক্ষিত আগ্রাসনকে বৈধতা দেওয়ার পায়তারা ছাড়া আর কিছু নয়। কিন্তু ইয়েমেন এসব ফাঁকা বলিতে ভয় পাওয়ার পাত্র নয়। তার কথায়, ইয়েমেন ফাঁকি ভরপ্রচার বা কাগজে কলমের কুরুচিপূর্ণ হুমকির মাধ্যমে নয়, বাস্তব পদক্ষেপে প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত। হুথিরা শুধু ইসরায়েলের সামরিক লক্ষ্যবস্তু নয়, তাদের রাজনৈতিক, অর্থনৈতিক ও কৌশলগত এমন মূল্য দিতে চাইছে যা ইসরায়েলের ন্যূনতম কিছু নয়, বরং ইতিহাস ও ভবিষ্যৎ ধ্বংস করে দেয়। গাজায় চলমান গণহত্যার প্রতিক্রিয়ায় তাদের এই হুমকি মধ্যপ্রাচ্যে সংঘাতের এক নতুন এবং বিপজ্জনক অধ্যায়ের সূচনা করেছে। লোহিত সাগরে আতঙ্ক, হুথিদের সামরিক বজ্রমুষ্টি। গাজায় ইসরায়েলি হামলা শুরুর পর থেকেই হুথিরা এক অপ্রতিরোধ্য শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। তাদের সামরিক পদক্ষেপের প্রধান মঞ্চ লোহিত সাগর, টার্গেট ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজ। হুথিরা ক্রমাগত ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে ইসরায়েল ও তার অংশীদারদের সঙ্গে সম্পর্কিত বাণিজ্যিক জাহাজগুলোকে নিশানা করে চলেছে। তাদের দাবি, ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে গাজায় আগ্রাসন বন্ধের চাপ সৃষ্টি করাই এর উদ্দেশ্য। অর্থনৈতিক আঘাত, এ হামলার মুখে ইসরায়েল তাদের জাহাজগুলোকে আফ্রিকার কেপ অফ গুড হোপ ঘুরে দীর্ঘ পথে যেতে বাধ্য হচ্ছে। এর ফলে একদিকে যেমন বাড়তি জ্বালানি খরচ হচ্ছে, তেমনি পরিবহনে বাড়তি সময় ব্যয় করতে হচ্ছে। এই ধাক্কা ইসরায়েলের অর্থনীতিতে ব্যাপক প্রভাব ফেলেছে। কিন্তু হুথিদের এই শক্তির উৎস কোথায়? ইয়েমেনের এই গোষ্ঠীটি তাদের বছরের পর বছর ধরে চলা গৃহযুদ্ধের সময় নিজেদের সামরিক শক্তিকে অবিশ্বাস্যভাবে বাড়িয়ে তুলেছে। অত্যাধুনিক অস্ত্র ভান্ডার, তাদের হাতে রয়েছে নিজস্ব প্রযুক্তিতে তৈরি ক্রুজ ক্ষেপণাস্ত্র, ব্যালিস্টিক মিসাইল, উন্নত ড্রোন এবং এমনকি চালকবিহীন জাহাজ ইউএসভি। এগুলোর পাল্লা কয়েকশো কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, যা ইসরায়েলের মূল ভূখণ্ড ও গুরুত্বপূর্ণ বন্দর পর্যন্ত পৌঁছানোর সক্ষমতা রাখে। অপ্রতিরোধ্য কৌশল, হুথিদের সস্তা কিন্তু কার্যকর একমুখী ড্রোন ব্যবহার এবং দূরপাল্লার মিসাইলের সমন্বয় বিশ্বের অন্যতম শক্তিশালী নৌশক্তিকেও চিন্তায় ফেলেছে। পরিণতি কি? আল ফারাহের কথায় পরিষ্কার, হুথিরা বিশ্বাস করে ইসরায়েলের লক্ষ্য একক আঞ্চলিক আধিপত্য প্রতিষ্ঠা করা, তাই তারা হুমকি ছাড়াই প্রতিরোধ প্রদর্শনের জন্য প্রস্তুত। হুথিদের এই সামরিক পদক্ষেপ মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এক ভূমিকম্প সৃষ্টি করেছে। যুদ্ধের আগুন কি এবার ইয়েমেন থেকে ইসরায়েলের মূল ভূখণ্ড পর্যন্ত ছড়িয়ে পড়বে? উত্তর দেবে সময় এবং ইয়েমেনের সামরিক পদক্ষেপ। তেহরানের কণ্ঠে আজ এক নতুন বার্তা, এ যেন কূটনীতির আড়ালে বাজছে যুদ্ধের ঢোল। ইরান বলছে, মধ্যপ্রাচ্য এখন আর কেবল উত্তেজনা নয়, ইসরায়েলের সঙ্গে এক প্রকৃত আঞ্চলিক যুদ্ধে নিমজ্জিত। তেহরানে এক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই কানি বলেন, এটা আর হুমকির পর্যায়ে নেই, আমরা এখন বাস্তব যুদ্ধে আছি, ইহুদিবাদী শাসনের বিরুদ্ধে। তিনি জানান, 2 বছরেরও বেশি সময় ধরে ফিলিস্তিনে চলছে নির্মম গণহত্যা। গাজা থেকে লেবানন, সিরিয়া থেকে ইয়েমেন, পুরো অঞ্চলেই ইসরায়েলের আগ্রাসন ছড়িয়ে পড়েছে। তার ভাষায়, হুমকি মানে ভবিষ্যতের সম্ভাবনা, কিন্তু এই আগুন তো এখন জ্বলছে। আঞ্চলিক ঐক্যের বার্তা। বাঘাই বলেন, এখন সব দেশ বুঝতে পারছে এই অঞ্চলের প্রধান বিপদ ইসরায়েল, তাই নিরাপত্তা নিশ্চিত করতে পারস্পরিক বোঝাপড়া ও চুক্তি এখন সময়ের দাবি। তিনি বলেন, গাজায় যুদ্ধবিরতি বললেও হত্যাযজ্ঞ থামেনি। যুদ্ধবিরতি শুরু হওয়ার পরও 200 ফিলিস্তিনি নিহত, 600-ও বেশি আহত। তার অভিযোগ, যুদ্ধবিরতির গ্যারান্টাররাই এই হত্যার দায় এড়িয়ে যাচ্ছে। গণহত্যার অভিযোগ। বাঘাই জানান, গাজা অভিযানে এখন পর্যন্ত প্রায় 270 সাংবাদিক নিহত হয়েছেন, যা ইতিহাসে নজিরবিহীন। এটা যুদ্ধ নয়, এটা পূর্ণ মাত্রার গণহত্যা। তিনি বলেন,
জাতিসংঘ ও পশ্চিমা শক্তির নিষ্ক্রিয়তার তীব্র সমালোচনা করে তিনি সতর্ক করেন, তাদের নীরবতা ইসরায়েলকে আরও বেপরোয়া করছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নেই। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয়ে প্রশ্ন উঠলে বাঘাই স্পষ্টভাবে বলেন, ওমানের মাধ্যমে কোনো আনুষ্ঠানিক বার্তা পায়নি, কোনো আলোচনা শুরু হয়নি। তার অভিযোগ, মার্কিন যুক্তরাষ্ট্র কথায় শান্তির কথা বললেও কাজে আগ্রাসন চালাচ্ছে। জুন মাসে আমাদের দেশ মার্কিন ইসরায়েলে হামলার শিকার হয়েছে, বহু সেনা কর্মকর্তা ও বিজ্ঞানী নিহত। এই ক্ষত আমরা ভুলব না, তিনি বলেন। ইরানি মুখপাত্র আরও বলেন, আমরা যুক্তিসঙ্গত আলোচনায় বিশ্বাস করি, কিন্তু যুক্তরাষ্ট্র সে ভাষা বোঝে না। তিনি মার্কিন পরমাণু নীতি নিয়ে কটাক্ষ করে বলেন, ট্রাম্প বলেছেন আমেরিকার এমন অস্ত্র আছে যা 150 বার পৃথিবী ধ্বংস করতে পারে। এই শক্তি গর্বের নয়, বরং ভয়ঙ্কর। পশ্চিমা ভণ্ডামি নিয়ে ক্ষোভ। বাঘাই অভিযোগ করেন, পশ্চিমা শক্তিগুলো একদিকে ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচিকে হুমকি বলে, অন্যদিকে নিজেরা অস্ত্র বিস্তারের চুক্তি লঙ্ঘন করে চলছে। তিনি বলেন, তাদের মুখে নীতি, হাতে আগুন। বিশ্ব রাজনীতির নতুন সমীকরণ। ইরান এখন কেবল প্রতিরোধের প্রতীক নয়, বরং এক নতুন আঞ্চলিক ভারসাম্যের কেন্দ্রবিন্দু। বাঘাই বলেন, আমরা দেখি সিরিয়া, সুদান, লিবিয়া, যেখানে যেখানে মার্কিন হস্তক্ষেপ হয়েছে সেখানেই ছড়িয়েছে বিশৃঙ্খলা। তার ভাষায়, মাদক বা সন্ত্রাস দমনের নামে সার্বভৌমত্ব লঙ্ঘনের অধিকার কারণে। শেষে তিনি সতর্ক করেন, যদি ন্যায় বিচার নীরব থাকে তাহলে অন্যায়েরই শাসন কায়েম হবে। তেহরানের বার্তা স্পষ্ট, ইরান আর প্রতিক্রিয়া জানাচ্ছে না, নেতৃত্ব নিচ্ছে। আর এই যুদ্ধে কথার চেয়ে দৃঢ় তাদের অবস্থান, আমরা থামব না।